দেখুন, গতকালও জিরো আওয়ারে আমরা জানি আলোচনা করেছিলাম, অর্থাৎ গতকাল 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার স্বাদ এবং সেই স্বাধীনতার সময়কালকে সেই মুক্তিযোদ্ধাদের যে বাংলাদেশ বর্তমানে খুব একটা আমল দিতে নারাজ, সেই দিনের বিশেষ অনুষ্ঠানকে কাটছাঁট করে মোহাম্মদ ইউনূস তিনি নাকি চীনের দিকে উড়ে গিয়েছিলেন। আর গতকাল আলোচনা ঠিক যেখানে আমরা শেষ করেছিলাম, আজকের জিরো আওয়ারের আলোচনা ঠিক সেখান থেকেই শুরু সম্ভবত। কারণ এই ইউনূসের চীন সফর, প্রশ্ন উঠছে যে তাকে ব্যক্তিগত নাকি রাষ্ট্রীয়। কারণ বেজিং এর বদলে ইউনূসের প্রাইভেট প্লেন তাকে অজানা কোনো প্রদেশে নেমেছে। ইউনূসের জন্য কোনো রাষ্ট্রীয় সম্মান তাও কি পেয়েছেন তিনি? কোন চীনা রাষ্ট্রনেতা তারাও কি এসেছেন মোহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানাতে, স্বাগত জানাতে, সংবর্ধনা জানাতে? বোধহয় এই সব কথার উত্তর না। তাহলে প্রশ্ন যে ঠিক কি চুক্তির জন্য এত গোপনীয়তা? চুক্তি নাকি বাংলাদেশে চীনের সামরিক ঘাঁটি? কারণ চীন কি সামরিক ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশে? ইতিমধ্যে চিন্তা বাড়িয়ে সাগরের দ্বীপে নেমেছে মার্কিন সেনা, বোমারু বিমান। আর চীন ইউনূস সম্পর্কে ক্ষিপ্ত ট্রাম্প। বাংলাদেশে জেহাদে ব্যর্থ পাকিস্তানি সেনা প্রধান কি সরছেন? এই একাধিক প্রশ্ন রয়েছে, আর এখান থেকেই আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি। সত্যজিৎ, যে বেজিং স্বাধীনতার পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে নারাজ ছিল বেশ কয়েকদিন যাবৎ, সেই বেজিং এ মোহাম্মদ ইউনূস ছুটে যাচ্ছেন। যে সম্পর্ক এই মুহূর্তে চীন বাংলাদেশের, বলা ভালো চীন আর মোহাম্মদ ইউনূসের, সমীকরণ কি দাঁড়াচ্ছে সত্যজিৎ? একদম, তুমি যে বলছো, তথ্য জানাচ্ছিল দর্শকদের, একদমই সঠিক। তার কারণ হচ্ছে যে কালকে অর্থাৎ গতকাল যেখানে আমরা নিউজরুম করেছিলাম, এই প্রোগ্রাম করেছিলাম, জিরো আওয়ার করেছিলাম, ঠিক সেইখান থেকেই যেন শুরু। কারণ মোহাম্মদ ইউনূস তিনি চীনে গোপনে উড়ে যাবেন, এই তথ্য সর্বপ্রথম তো আমরাই জানিয়েছিলাম। এবং যখন আমরা গতকাল এই প্রোগ্রাম করছি তখন তিনি চীনের উদ্দেশ্যে, এবং তারপরে যে তথ্যটা খুব অনিবার্য হয়ে পড়ছে যে চীনে পৌঁছলেন মোহাম্মদ ইউনূস। এখানে একটা বিষয় দেখো, মোহাম্মদ ইউনূসের প্রতি আমাদের তো সম্মান আছেই। তিনি একজন শিক্ষিত মানুষ, সারা বিশ্বে তিনি সমাদৃত হয়েছেন। তার যে ধরনের থিওরি হোক, সমাদৃত হয়েছেন। তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। অনেক বড় বড় বিষয় তার সম্পর্কে তো বলাই হয়। কিন্তু সেই ইউনূস তিনি যখন পৌঁছলেন, তিনি চীনে যখন পৌঁছলেন, যে অনিবার্য প্রশ্ন, একটা প্রশ্ন উঠছে যে আপনি চটটা খেয়ে গেলেন। মানে বলতে খারাপ লাগছে, কিন্তু এটা তো অনেকে প্রশ্ন করছেন। কারণ যেভাবে তিনি চীনে পৌঁছেছেন, এবং তিনি তো একটি রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছেন, তিনি ইন্টেরিয়ার চিফ, তিনি অন্তর্বর্তী প্রধান। অন্তর্বর্তী প্রধান হয়ে তিনি 18 কোটি বাঙালির হয়তো প্রতিনিধিত্ব করছেন। রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি চীনে পৌঁছচ্ছেন, চীনে গেছেন। ফলে চীনে পৌঁছে তিনি সেখানে রাষ্ট্রীয় ভাবে সমাদৃত হবেন। রাষ্ট্রের তরফে তিনি সেখানে আলাদা করে তাকে গার্ড অফ অনার দেওয়া হবে। কিন্তু কি হয়েছে, যদি বাংলাদেশে এর আগে আমরা শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার আগে যখন চীনে গেছিলেন, তখন বেজিংয়ে তিনি পৌঁছেছিলেন এবং তাকে রাষ্ট্রীয় সম্মানই দেওয়া হয়েছিল। কিন্তু মোহাম্মদ ইউনূস যখন পৌঁছলেন, তিনি প্রথম কথা কোনো রাষ্ট্রীয় বিমানে যাননি। তিনি কোথা থেকে একটা প্রাইভেট জেট সংগ্রহ করেছেন, করে সেটাই গেছেন। দ্বিতীয় বিষয়, তিনি বেজিংয়ে পৌঁছননি, পরিবর্তে তিনি হাইনান প্রভিন্স, হাইনান প্রদেশে পৌঁছেছেন। এটা চীনের খুব পুরনো একটা প্রদেশ, এবং এখানে প্রচুর লোকজন বসবাস করেন এবং কিছু ঐতিহাসিক জায়গা আছে। কিন্তু আজকের যে ডেভেলপড চীন, সেখানে এই প্রদেশের খুব একটা গুরুত্ব নেই বলেই বিভিন্ন ইন্টারন্যাশনাল যে ইন্ডেক্স তারা বলছে। এটা ইয়োরো রিভারের পাশে এই শহরটির অবস্থান, উত্তর পূর্ব দিকে চীনের, মধ্য উত্তর পূর্ব এই অংশে অবস্থিত। এই প্রদেশে পৌঁছানোর পরে তিনি তাকে সেখানকার গভর্নরও নন, ডেপুটি গভর্নর তাকে নির্দিষ্টভাবে তাকে স্বাগত জানিয়েছেন। তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে সাবমিসিভ ছিল মোহাম্মদ ইউনূসের, মনে হচ্ছে মানে দয়া করে এসছেন তিনি, এবং মানে তাকে দয়া করে নিয়ে আসা হয়েছে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনূসের যারা সঙ্গী সাথে তাদেরকে খুব একটা সমাদৃত করা হয়নি, এবং তার পাশাপাশি কোনো গার্ড অফ অনার ছিল না। এত গোপনীয়তা কেন?
মানে সার্ভিলেন্সের বাইরে এই প্রদেশটি এরকম মনে করছিলেন আপনি? এই প্রশ্ন ধরো আমাদের বিরুদ্ধে, সিএনএর বিরুদ্ধে আপনি রাষ্ট্রসংঘে গেছেন, অভিযোগ করেছেন, আমরা খবর পেয়েছি। তো আমরা কিছু প্রশ্ন আপনাকে নিয়ে করছি। আপনি নির্দিষ্টভাবে রাষ্ট্রসংঘে যেতে হবে না, আপনি নিজে একটা প্রেস কনফারেন্স করে বলে দিন না যে একটা দেশকে প্রতিনিধিত্ব করছেন চীন, তিনি চীনের মতো দেশে গেছেন, এত গোপনীয়তা কিসের? একটা অখ্যাত প্রদেশে নেমেছেন, কোনো গার্ড অফ অনার পাননি, কোনো চীনের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনেতারা আসেননি, কয়েকজন সামান্য মাত্র এসছেন, তাও ডেপুটি গভর্নরও আসেননি। এটা তো অসম্মান। সরাসরি চর, আন্তর্জাতিক চর তো আর হাতে হয় না, ওটা অন্যভাবে হয়, আপনিও জানেন সেটা, অনেকে তাই বলছেন। তো নিশ্চিতভাবে আপনি একটা এর প্রতিবাদ হোক বা একটা বক্তব্য নিশ্চয়ই আপনিও পেশ করবেন, আমরা সেই অপেক্ষায় থাকলাম। একই সঙ্গে যে বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে অনেকে মনে করছেন তিথি যে তিনি একটা মানে বাঘের পেটে চড়ে বসেছেন, কারণ নির্দিষ্টভাবে চীনের সঙ্গে তার সখ্যতা তিনি বাড়াতে চাইছেন। কেন? কারণ চীন অনেক দিন ধরে একটা এয়ার বেস তৈরি করতে চাইছে বাংলাদেশে, এবং সেটা সম্ভবত আমরা যদি খুব ভুল না হই, আমাদের তথ্য ভুল না হয়, তাহলে লালমনিরহাট, আমরা সবার প্রথম লালমনিরহাট খবর ব্রেক করেছিলাম, জানিয়ে সরাসরি ভারতের বিদেশ মন্ত্রক থেকে একটা আমরা মানে নির্দিষ্টভাবে তারাও এর পরিপ্রেক্ষিতে বক্তব্য পেশ করেছিলেন। এবং সেই লালমনিরহাট, যেটা চিকেন নেক সংলগ্ন, সেইখানেই এয়ারবেস বানাতে তৎপর চীন। এই গোপন ডিলটা করতেই সম্ভবত মোহাম্মদ ইউনূস তিনি পৌঁছে গেছেন চীনে, এবং তার পাশাপাশি তিস্তা ব্যারেজ নিয়েও একটা আলোচনা হবে। কিন্তু চূড়ান্ত অসম্মানিত হয়েছেন। এবং এর আগে তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে তোমাকে বলবো যে প্যাসিফিক কমান্ডার, ইউএস প্যাসিফিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জেবি ভয়েলের সঙ্গে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বুঝে গেছে কি হতে চলেছে, অর্থাৎ চীনের হাতে তামাক খেয়ে ফেলেছেন মোহাম্মদ ইউনূস। তাই কোনো কালক্ষেপ না করে একদম নির্দিষ্টভাবে ডোনাল্ড ট্রাম্প তিনি তার যে বিশ্বস্ত যে লেফটেন্যান্ট জেনারেল প্যাসিফিক কমান্ডার জেবি ভয়েলকে তিনি পাঠিয়ে দিয়েছেন। এই খবরটা প্রথম আমরা ব্রেক করি, এবং তিনি বাংলাদেশে গিয়ে ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠকও করেছেন, বিস্তারিত বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে দুদিন আগে যে মার্কিন সেনেটর গেছিলেন চীনে আসার আগে মোহাম্মদ ইউনূস, তার কাছে একটা কমিটমেন্ট করেছেন। কমিটমেন্টটা হলো যে সেন্ট মার্টিন কার্যত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়ার একটা কথা হয়তো বলেই ফেলেছেন। আমরা বলছি, প্রথম বলছি, শুনে নিন দর্শকরা, এটাই হয়েছে। এবং সুন্দরবন সংলগ্ন যে মিথেন গ্যাস, সেই মিথেন গ্যাস উত্তোলনের জন্য তিনি একটা কথাবার্তা বলে এসছেন। কেন বলছেন? তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছেন, এবং চীনকেও। তার কারণ তিনি এই 18 কোটি বাঙালির স্বার্থকে জলাঞ্জলি দিয়ে পদ্মার পানিতে ভাসিয়ে দিয়ে তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। কারণ গ্রামীণ আমেরিকা, যা ইতিমধ্যে ট্রাম্পের নজরে আছে, তার যে দুর্নীতি, তা থেকে তিনি বাঁচার চেষ্টা করছেন, যে কারণে তিনি চীনকে হাতে রাখতে চাইছেন। একই সঙ্গে তিনি আমেরিকাকেও খুশি করার চেষ্টা করছেন। কিন্তু আমেরিকা সত্যি খুশি হয়েছে কি? বোধ হয় না। তার কারণ যে ছবি আমরা দেখাবো, চাঞ্চল্যকর ছবি, একদম কক্সবাজার সংলগ্ন, অবশ্যই শ্রীলঙ্কার ঠিক নিচের দিকে, এবং শ্রীলঙ্কার ঠিক নিচের অংশে আমাদের লাক্ষাদ্বীপ সংলগ্ন, এবং ভারত মহাসাগর এই অংশে দীর্ঘদিন ধরে ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেন এবং আমেরিকা, তারা এই দ্বীপটিতে তাদের লিজ চলে। এবং অ্যাকচুয়ালি এটা সেই লিজ একটা নেওয়া দ্বীপ, সেই দ্বীপে তারা নির্দিষ্টভাবে আমরা যে তথ্য পাচ্ছি, গত দিনই বিপুল সংখ্যক আমেরিকান আর্মি বা ট্রুপস তারা নেমেছে, প্রায় 6,500 বা 6,000 মতো ইউএস যে আর্মি, তারা ইতিমধ্যে সেই দ্বীপে নেমেছে। এটা কক্সবাজার থেকে বেশি দূরে না, আবার মায়ানমার থেকেও বেশি দূরে নয়। এই যে ডিয়েগো গার্সিয়া, এবং এই ডিয়েগো গার্সিয়া দ্বীপেই এই বিপুল সংখ্যক ইউএস আর্মি ইতিমধ্যে ডিপ্লয়েড হয়েছে। এবং সবথেকে বড় কথা, সেখানে স্টেলথ প্রযুক্তির B2B বম্বার, এই স্টেলথ প্রযুক্তির B2B বম্বার, এটা এতটাই ক্ষমতা সম্পন্ন যে আমাদের হাতে যা আছে S-400-এর মতো অতিরিক্ত মানে ক্ষমতা সম্পন্ন শক্তিশালী এয়ার ডিফেন্স না হলে এই স্টেলথ প্রযুক্তির এই B2B বম্বারকে কোনোভাবেই ট্র্যাক করা সম্ভব নয়। এই B2B বম্বার 7খানা ইতিমধ্যে নামানো হয়েছে এই ডিয়েগো গার্সিয়া দ্বীপে। এবং যে তথ্য আমরা জানতে পারছি যে আমেরিকার হাতে 20খানা B2B বম্বার আছে, তার 7টি মানে প্রায় 30% B2B বম্বার ইতিমধ্যেই ডিয়েগো গার্সিয়া নামিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের একেবারে সংলগ্ন অংশে। কেন? তার কারণ হলো নির্দিষ্টভাবে একটা বড় অংশ মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা যে পশ্চিম এশিয়ায় হুতি, ইয়েমেন, ইরান, এই সমস্ত
যে জঙ্গি গোষ্ঠী এবং ইরানের প্রতি ক্ষোভ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের আগে থেকেই রয়েছে, এবং হুতি বা ইয়েমেনের প্রতি ব্যাপক ক্ষোভ রয়েছে, তাদেরকে টার্গেট করার জন্যই এখানে ব্যাপকভাবে মার্কিন সৈন্য সমাবেশ করা হয়েছে। তার পাশাপাশি যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠছে তা হলো চীন, কারণ ইউনুসের এই চীন সফর এবং চীনের এই সেন্ট মার্টিন বা সংলগ্ন অংশ বা এই লালমনিরহাটে অংশে যে এয়ারবেস বানানোর পরিকল্পনা, তা সেই তথ্য ইতিমধ্যেই মার্কিন গোয়েন্দারা জেনে ফেলেছে, যে কারণে বিপুল পরিমাণে সৈন্য সমাবেশ করে ইউনুসকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে চীনকে যদি নিয়ে আসা হয় তাহলে কোনোভাবেই কিন্তু তারা বরদাস্ত করবেন না। যে তথ্য নিয়ে, যে বার্তা নিয়ে ইতিমধ্যেই জেবি ভায়াল লেফটেন্যান্ট জেনারেল ডোনাল্ড ট্রাম্প বা পেন্টাগন দ্বারা প্রেরিত, তিনি ওয়াকারুজ্জামানের সঙ্গে বসে এই তথ্য তিনি জানিয়ে দিয়েছেন বলে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি যে তথ্য আমরা জানানোর চেষ্টা করব যে বাংলাদেশের জেহাদে ব্যর্থ হয়েছেন, এই জেহাদে ব্যর্থ হওয়ার পরই বাংলাদেশকে জেহাদের মাটি হিসেবে ব্যবহার করতে পারেননি, ভারতকে ভাঙতে পারেননি, সেই কারণে বা ভারতকে রক্তাক্ত করতে পারেননি দিদি, যে কারণে আমরা দেখানোর চেষ্টা করব যে পাকিস্তানের আর্ম ফোর্সের তরফে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে, এবং পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা কোনো আবেদন নয়, নিবেদন নয়, এটা দাবি, আপনি পথ ছাড়ুন, আপনি সরে যান। অর্থাৎ আমরাই প্রথম তথ্য জানাচ্ছি যে যেমনভাবে মোহাম্মদ ইউনুসের ভবিষ্যৎ অনিশ্চিত, তেমনিভাবে বাংলাদেশে জেহাদ মৌলবাদের যে কর্মকাণ্ড চালাতে গেছিল পাকিস্তান, তাতে ব্যর্থ হওয়াতে সম্ভবত এবং ব্যাপকভাবে জাফর এক্সপ্রেসে ক্ষয়ক্ষতির পরে সরাসরি পাকিস্তান আর্ম ফোর্সের তরফে সমস্ত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেলরা সরাসরি আসিম মনিরকে হুমকি দিয়েছে যে এবার আপনি পথ ছাড়ুন, অনেক হয়েছে। এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে গোটা বিষয়টা, এবং আমাদের লক্ষ্য রয়েছে গোটা বিষয়টার প্রতি যে কিভাবে মোহাম্মদ ইউনুস অপমানিত হচ্ছেন এবং তিনি কীভাবে ব্যর্থ হচ্ছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মুহূর্তে। একেবারে সত্যজিৎ, আর এখান থেকেই আমরা আলোচনা আরও একটু প্রশস্ত করবার চেষ্টা করব, এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ সত্যজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে দূরবর্তী স্থান থেকে সরাসরি আজকের জিরো আওয়ারের আলোচনায় যোগদান করেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি কর্নেল স্যারকে স্বাগত জানাবো। সত্যজিৎ, একদম দীপ্তাংশুবাবু, আপনি গতকালও নির্দিষ্টভাবে আমাদের সঙ্গে ছিলেন, প্রচুর ইনফরমেশন দিয়েছেন, এবং মোহাম্মদ ইউনুস তখন চীনের পথে ছিলেন, এবং আপনি জানেন, আপনি বলেওছেন এটা যে প্রথম চীন সফর আমরাই ব্রেক করি। তিনি চীনে যাচ্ছেন গোপনে একটা প্রাইভেট জেটে করে, এবং তিনি চীনে গেছেন, সেখানে ভীষণ অসম্মানিত, অনেকে বলছেন চীনের হাতে চড় খেয়েছেন, অনেকে বলছেন, এবং কোনো গার্ড অফ অনার পাননি, কোনো সম্মান তাকে দেওয়া হয়নি, পরিবর্তে তাকে একটা অখ্যাত প্রদেশে নামিয়ে গোপন কিছু ডিল করার চেষ্টা করছে, এবং সম্ভবত বাংলাদেশে এয়ারবেস তৈরির পরিকল্পনা রয়েছে চীনের, এবং তার মধ্যে ডিয়েগো গার্সিয়াতে ব্যাপকভাবে মার্কিন সেনা অবতরণ করেছে, বিটুবি বম্বার অবতরণ করেছে। লক্ষ্য কি চীন, এবং তার পাশাপাশি মার্কিন সেনাকর্তা এই মুহূর্তে বাংলাদেশের আলোচনা চালাচ্ছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে। ছবিটা কতটা গুরুতর হয়ে উঠছে? একটু টেকনিক্যাল ত্রুটি আছে, হ্যাঁ আপাতত আসছে, আপনি বলুন। আমি বলছি আপনি একদম ঠিক বলেছেন। মোহাম্মদ ইউনুস 4 দিনের ভিজিটে গেল, এমন একটি চীনের ছোট্ট একটা প্রভিন্সে প্লেন ল্যান্ড করানো হলো, এবং আপনি যেটা বলেননি সেটা আমি সবাই, বিশেষ করে বাংলাদেশ নাগরিকের সামনে বলতে চাই যে আপনাদের অন্তর্বর্তী সরকারের যে সেলফ মেড নিজেকে বলে যে হেড, তা বাংলাদেশে নিজের প্লেনে সে যেতে পারলো না, সে চার্টার ফ্লাইটে গেল না, চায়না থেকে সাদার্ন এয়ারলাইন্স বলে একটি কোম্পানি প্লেন পাঠালো, সেই প্লেনে 57 জন ডেলিগেটকে নিয়ে হাইনান, একটা সাদার্ন প্রভিন্সের দিকে, চায়না সাদার্ন প্রভিন্সের দিকে একটা ছোট্ট প্রভিন্স, সেখানে ওনাকে কোনো চায়না কমিউনিস্ট পার্টির কোনো সিনিয়র লিডারশিপ তাকে অ্যাটেন্ড করতে আসে, সেখানে উনি গেলেন। তো প্রথম থাপ্পড় আমার মনে হয় চায়না এটা দিল, এবং সবার জেনে রাখা উচিত চায়না এই সময় বিগত 10 দিন ধরে একটা ইন্টারনাল নিজেদেরই একটা বিরাট প্রবলেম চলছে, ওদের একটা মিলিটারি কুর মতন হচ্ছে, অনেক সিনিয়র লিডারশিপ অফ মিলিটারি অফ চায়না পিএলএ তাদের বরখাস্ত করা হয়েছে, একজন ইন্টেরিয়ার মিনিস্টার অফ চায়না তাকে বরখাস্ত করা হয়েছে, এবং চায়নার সামনে সিসিপির ইলেকশন আসছে, অনেকে মনে করছে শি জিনপিংয়ের কন্ট্রোলে আর চায়নার আর্মি নেই, চায়না নিজেদের ইন্টেরিয়ার অনেক প্রবলেম হচ্ছে, সেখানে কতটা মোহাম্মদ ইউনুস গিয়ে হেল্প করতে পারবে আমি প্রশ্ন চিহ্ন একটা রেখে দিলাম, এবং চায়না কত ইনভেস্টমেন্ট করবে সেই প্রশ্ন রেখে দিলাম। কিন্তু চায়নার একটা ইন্টারেস্ট বাংলাদেশে আছে, যেটা আপনি রাইটলি ব্রট আউট, চায়না একটা ওখানে ঘাঁটি করতে চায়, এবং বিশেষ করে 7 সিস্টার্স এর আশেপাশে, যেখানে কমন বর্ডার ভারতের সঙ্গে বাংলাদেশের আছে 4076 কিলোমিটার, বিশেষ করে যেটা সবচেয়ে সেন্সিটিভ
এরিয়া আমাদের শিলিগুড়ি করিডোর চিকেন নেক যেটা বলা হয়, সেই 21 কিলোমিটারের আশেপাশে একটা ওরা এয়ারবেস করতে চায়। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ইন্টারেস্ট আছে বাংলাদেশে, তারাও সেন্ট মার্টিন আইল্যান্ড, যেটা নিয়ে বাংলাদেশের এই পুরো ঘটনার ফলে সূত্রপাত বলে আমরা জানি না, সেইখান থেকে কিন্তু তাদেরও একটা সেন্ট মার্টিন আইল্যান্ডে একটা সামরিক বাহিনীর ঘাঁটি করার তাদেরও একটা ইচ্ছে, এবং স্ট্র্যাটেজিক্যালি দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট টু কিপ আ চেক অন চায়না। এবং আপনি যেটা ঠিক মতন বলেন, বিগত 3 দিন আমরা দেখছি এই গ্রেসিয়া একটা ছোট্ট আইল্যান্ড, যেটা ডিয়েগো গ্রেসিয়া, এটা আমাদের ভারতের সাউথ ওয়েস্টার্ন মানে দক্ষিণ পশ্চিম থেকে একদম টিপ অফ ভারতের 2000 কিলোমিটার দূরে একটা আর্কিওপিগলে হয়, যেখানে প্রায় 80টা ছোট ছোট দ্বীপ আছে। তার মধ্যে একটি দ্বীপ হচ্ছে এই গার্সিয়া আইল্যান্ড, যেখানে কোনো সিভিলিয়ান থাকে না, এটা কেউ জানেও না। এইটা একদম কমপ্লিটলি সেন্সিটিভ এরিয়া, যেখানে বেশিরভাগটা ইউনাইটেড স্টেটস এর মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থাকে, এবং একটা ছোট টুকরি ইউনাইটেড কিংডমের একটা সামরিক বাহিনী থাকে। বিশেষ করে 3 দিন আমরা দেখেছি, যেটা সত্যজিৎ বাবু ঠিক মতন বললেন এবং সবার জানা উচিত, বিশ্বে এই নর্থ রক B2 স্পিরিট বলে, এটাকে আমরা অন্য ভাষায় স্টেলথ বোম্বার বলি। এই B2 স্পিরিট, এর নাম হচ্ছে B2 স্পিরিট। এই স্টেলথ বোম্বার পুরো বিশ্বে 21টা আছে, একটা ইউজ হয় না আর 20টা ইউজ হয়। আপনি রাইটলি ব্রট আউট সত্যজিৎ বাবু, এর 30%, 1/3 অফ B2 স্টেলথ বোম্বার এই বিগত 3 দিনে এই আইল্যান্ডে কিন্তু এসছে। এদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এরা ইন্টারকন্টিনেন্টাল ফ্লাই করতে পারে, এদের কোনো মিড এয়ার রিফুয়েলিং দরকার নেই, এবং সবচেয়ে অত্যাধুনিক টেকনোলজির স্টেলথ বোম্বার, যেটা রাডারে ধরা পড়ে না। দেবদাস বাবু বলছিলেন যে ডিয়েগো গার্সিয়াতে বিপুল পরিমাণ এই স্টেলথ প্রযুক্তির B2B বোম্বার এসছে। এই বিপুল সৈন্য সমাবেশ কেন, এবং চীন নিজের আভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত, এরকম একটা পরিস্থিতিতে গোটা পরিস্থিতি চলছে। তিথি, আর এখান থেকেই এই যে মার্কিন সেনা বোমারু বিমান সাগরের দ্বীপে নামানো হয়েছে বা সেন্ট মার্টিন নিয়ে অনেক প্রশ্ন রয়েছে সত্যজিৎ, কিন্তু ট্রাম্পের ভূমিকাও এক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। চীন আর ইউনুসের সম্পর্ক নিয়ে আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনায় আসবার চেষ্টা করব। একদিকে এই পরিস্থিতি বাংলাদেশের, তার মধ্যে ইউনুসের চীন সফর জানিয়ে অনেক প্রশ্ন উঠছে, তারই মাঝে সেন্ট মার্টিন একদম পাখির চোখ হিসেবে সেন্ট মার্টিন, এবং তার পাশাপাশি চীন আর ইউনুসের সম্পর্ক, তাতে কি ক্ষিপ্ত ট্রাম্প, তাও বারংবার সামনে এসছে। বিস্তারিত আলোচনায় যাব। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, একদমই তাই। দীপ্তাংশু আমাদের সঙ্গে রয়েছেন, যে তথ্য আমি জানিয়ে রাখার চেষ্টা করবো যে ডিয়েগো গার্সিয়া এই মুহূর্তে জিওপলিটিক্যাল হটস্পট, এবং একদম হোয়াইট ম্যান এয়ারবেস থেকে 7টি B2B বোম্বার উড়ে এসে একদম কক্সবাজার সংলগ্ন এই আইল্যান্ডে এই মুহূর্তে রয়েছে, সঙ্গে প্রচুর মার্কিন সৈন্য। তার পাশাপাশি 3টি C-17 কার্গো এবং 10টি এয়ার ফুয়েলিং যে ফ্লাইট তা এসছে। আমি দীপ্তাংশুভাবে যে প্রশ্ন করব, যে এই বিপুল পরিমাণ সৈন্য সমাবেশ গার্সিয়াতে এবং ডিয়েগো গার্সিয়াতে যে প্রচুর পরিমাণ সেনা সমাবেশ করা হয়েছে, তার পাশাপাশি এই যে মার্কিন সেনাকর্তার বাংলাদেশে সফর এবং ওয়াকারুজ্জামানের সঙ্গে দীর্ঘ বৈঠক, কোথাও কি চীনের ড্রাগনকে ঠেকাতে সক্রিয় হলেন ডোনাল্ড ট্রাম্প, এবং তার পাশাপাশি বৃহত্তর পরিকল্পনা আমেরিকার রয়েছে? হ্যাঁ, ডটগুলো আপনি জুড়তেই পারেন। বিশেষ করে ডিয়েগো গার্সিয়া যে মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, আজকে হয়তো আপনার চ্যানেল দেখে বহু ভারতবাসী, বিশেষ করে বাংলায় যারা থাকে, তারা এই গার্সিয়া আইল্যান্ডে এই ছোট্ট একটা দ্বীপ নিয়ে আজ গুগল করবে, অনেক তথ্য তারা পাবে। তবে আমাদের কাছে সূত্রের যে খবর, ওখানে শুধু যেমন B2 স্টেলথ বোম্বার এসছে, সেখানে USS এর একটা এয়ারক্রাফট ক্যারিয়ার, এটা হচ্ছে হ্যারি ট্রুম্যান এর নাম, সেটাও কিন্তু আমরা দেখছি যে এই দ্বীপপুঞ্জর পাশে কিন্তু এরা ঘুরছে, এবং বিশেষ করে ইয়েমেনের এগেইনস্টে, এখন ইয়েমেনে একটা ইন্টারনাল প্রবলেম চলছে, তার বিরুদ্ধে এই এয়ারক্রাফট ক্যারিয়ার আছে বলে বলছে ওরা। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানি, ওই আইল্যান্ড থেকে, এই গ্রেসিয়া আইল্যান্ড থেকে চীনের দিকে টম হক মিসাইল এবং আর একটা শর্ট রেঞ্জ মিসাইল, যেটা 240 থেকে 300 কিলোমিটার। টম হক আমরা জানি 1240 থেকে প্রায় 2000 কিলোমিটার। এইটাও কিন্তু চায়নার বিভিন্ন মিলিটারি অ্যাসেটস এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেটের দিকে এটাও কিন্তু রাখা হয়েছে। এবং আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প খুব ক্লিয়ার মেসেজ দিচ্ছে একটা, চায়না, বাংলাদেশ এবং যেসব শক্তি
এই ভাবে যে এই দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব যে জিওপলিটিক্স এবং স্ট্র্যাটেজিটাকে নষ্ট করে, এই ব্যালেন্সটাকে নষ্ট করার চেষ্টা করছে উইথ দ্য মিলিটারি পাওয়ার, সেইখান থেকে একটা মেসেজ দিচ্ছে যে ডোন্ট ট্রাই। মানে এই আমরা কিন্তু দেখছি কমপ্লিট এই ভারত মহাসাগরে, যেটা অন্য সময় আমরা দেখেছিলাম মিডল ইস্ট অথবা ওয়েস্ট এশিয়া, দ্য কমপ্লিট থিওরি ইজ চেঞ্জিং টু দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব। এই ভারত মহাসাগরে বিল্ড আপ অফ আমেরিকান ফোর্সেস, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে আমাদের সবাইকে নিয়ে আসছে, বিশেষ করে ভারতের জন্যও। কারণ আমাদের 70% এই এনার্জি সিন্ডিকেট ট্রেড কিন্তু এই ভারত মহাসাগরের ওপর দিয়ে যায়। আমরা অনেকবার কোয়েশ্চেন তুলেছি এই আইল্যান্ডের ওপরে, এটা রিজলভ হয়নি। এখন যদি এখানে প্রবলেম হয় এবং আমাদের রুট যদি চেঞ্জ করতে হয়, এন্টায়ার এনার্জি সিন্ডিকেট মানে গ্যাস, ফিউল, পেট্রোলিয়াম দাম কিন্তু অন্যরকম হয়ে যাবে। যাতে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একটা বিষয় আপনাকে তথ্য দিয়ে, আমি একটু অন্য বিষয় আসছি যে আমি একটা তথ্য দিয়ে রাখবো আপনাকে যে আমাদের তামিলনাড়ুতে নতুন করে আমরা এয়ারবেস, যেটা আপনি নিশ্চিতভাবে জানেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন খুব দ্রুত। এর পাশাপাশি যে প্রশ্নটি দীপ্তাংশু আমি আপনাকে করার চেষ্টা করবো তা হলো যে এটা আপনি জানেন যে আসিম মনির তাকে বিভিন্ন ব্যর্থতা সামনে রেখে তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু হয়েছে, পাকিস্তানের সেনাপ্রধানকে সরানো হচ্ছে, তা প্রায় নিশ্চিত, আমরা আগাম তথ্য জানালাম। এবং তার পাশাপাশি যেটা গতকাল থেকে বিভিন্ন জায়গায় খবর হয়েছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এক্সটার্নাল রয়ের উপর একটা কমিশনের কথা বলা হচ্ছে, মূলত ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম, এই সংস্থাটি, এটা মূলত ইউএস এইডের মতো একটা সরকার পোষিত এনজিও বা সংস্থা। এরা একটা প্রস্তাব দিয়েছে, কিন্তু যে তথ্য আসছে তারা যে তাদের নির্দিষ্ট ছবিতে দেখা যাচ্ছে আমরা যেমন লিখি আর কি RAW, এরা কিন্তু RAW লিখেছে, ফলে এ নিয়েও প্রশ্ন আছে। ফলে গোটা বিষয়টা নিয়ে প্রশ্ন, আলটিমেটলি আমাদের গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এটা কিনা তা নিয়েও প্রশ্ন। এবং একটা তথ্য আসছে যে পাকিস্তান লবি সক্রিয় হয়েছে গোটা বিষয়টার সঙ্গে। তিথি, একেবারেই তাই। তবে আজকের আলোচনার সময় যেহেতু একদমই শেষ, আমি কর্নেল স্যারকে ধন্যবাদ জানাবো। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে। আর সেক্ষেত্রে পরবর্তীতে এই সমস্ত গতিবিধি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বা ইউনুসের এই চীন সফর নিয়ে আরো বিস্ফোরক বা চাঞ্চল্যকর কোনো তথ্য আমাদের হাতে আসলে অবশ্যই সেটা আমরাও আপনাদেরকে জানাবো, সজাগ করবো এবার ভারতবাসীকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজ 0 আওয়ার এখানে শেষ করতে হচ্ছে। অন্যান্য সব খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।